বস্তিতে গেলে গীতার উপরে আক্রমণ করা হলে, গীতাকে হসপিটালে ভর্তি করা হলে সবকিছু মনে পড়ে যায় স্বস্তিকের। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় রাতের অন্ধকারে গীতা একা একাই স্বস্তিকের ঘরে আসে। ঠিক তখনই দেখা যায় স্বস্তিক নিরালে ঘুমাচ্ছে। এরপরে দেখা যায় গীতা স্বস্তিকের ঘরে আসে আর মনে মনে বলতে থাকে, আমি জানি যে এটা অন্যায়, অন্য কারোর ঘরে এভাবে প্রবেশ করা যায় না, কিন্তু আমি তো নিরুপায়, আমাকে যেতেই হবে। আমাকে দেখতে হবে যে ওনার শরীরে কোনো স্কার্চ বা মার্ক আছে কিনা, এটা আমাকে যাচাই করতেই হবে। এরপরে দেখা যায় গীতা বলতে থাকে, আমি নিজেকে এভাবে অপরাধী মনে করছি কেন? ওটা তো আমারই হাজব্যান্ড স্বস্তিক মুখার্জি, আমি তো ওনার শরীর টাচ করতেই পারি, আমি তো টাচ করলে কোনো বাধা নেই, তাই না? আবার মনে মনে বলতে থাকে, এটাও তো সত্যি, যদিও স্বস্তিক না হয়ে সঞ্জয় হয়, তবে তো আমি পরপুরুষের শরীরে টাচ করতে পারি না, এটা তো অন্যায়। কিন্তু আমি কি করব? আমাকে যেতেই হবে, আমাকে এটা দেখতেই হবে আসলে উনি স্বস্তিক কিনা সঞ্জয়, এটা আমাকে পরীক্ষা করতেই হবে। এই বলেই গীতা কান্নায় ভেঙে পড়ে। এরপরে গীতা একা একাই বলতে থাকে, আমাকে প্লিজ ক্ষমা করবেন স্বস্তিকবাবু, আমি আপনাকে না জানিয়েই আপনার শরীরে টাচ করছি, এই জন্য আমাকে আপনি ক্ষমা করে দেবেন। এই বলে গীতা স্বস্তিকের কাছে যায়। এরপরে গীতা নিজে নিজে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমি যে কতটা অসহায় হয়ে এই কাজটা করছি এটা একমাত্র আমিই জানি। আমার তো শ্বশুরমশাইকে আমি কথা দিয়েছি যে ওনার ছেলেকে ওনার কাছে এনে দেব, ওনার ছেলেকে ওনার কাছে এনে দেব, কিন্তু আমি যদি এই কাজটা না করি তবে তো আমি আমার কথা রাখতে পারবো না। কারণ আমি আমার শ্বশুরমশাইকে তো দেখতে বলেছিলাম, উনি তো দেখতে পারেননি, ওনার চোখে ছানি পড়েছে, এই জন্যই তো উনি বুঝতে পারেনি যে ওর শরীরে কোনো স্কার্চ মার্ক আছে কিনা। এই বলে গীতা স্বস্তিকের শার্টটা খুলে স্বস্তিকের গায়ে টাচ করে। এরপরে স্বস্তিকের শার্টের বোতাম খুলে সে ক্ষতস্থানে দেখার চেষ্টা করে। এরপরে দেখা যায় গীতা সেই স্থানটা দেখে চমকে যায় আর বলতে থাকে, আমার ধারণাই ঠিক ছিল, আমি যা ভেবেছিলাম যে এটাই আমার স্বস্তিক, এটাই তো আমার স্বস্তিক। ওই যে ওর শরীরেও তো বুলেটের চিহ্ন আছে, অবশ্য এটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু ভালো করে দেখলে তো অবশ্যই বোঝা যাচ্ছে। বাবা দেখতে পায়নি, কিন্তু আমি তো দেখতে পেয়েছি। এই বলেই গীতা স্বস্তিকের শরীরে থাকা বুলেটের ছবি তুলে নেয়। এরপরে মনে মনে বলতে থাকে, এই ছবিটা আমি ডক্টরকে দেখাবো আর বলবো যে এই যে ছবিটা দেখছেন এটা কি আসলেই কোনো সার্জারির কারণে এরকম চিহ্ন হয়েছে? এই বলে গীতা সেখান থেকে বেরিয়ে আসে আর হসপিটালে এসে ডক্টরের কাছে যায়। তখন দেখা যায় ডক্টরের সিকিউরিটি এসে চিৎকার করে বলতে থাকে, কি করছেন এসব? আপনি এভাবে ঘরে ঢুকতে পারেন না। ডক্টর দেখুন না, ওনাকে আমি বারবার বারণ করা সত্ত্বেও উনি এভাবে ঢুকে পড়লো, আমি এখন কি করব বলুন তো? তখন ডক্টর গীতার সঙ্গে চিল্লাচিল্লি করতে থাকে আর বলতে থাকে, আপনি এভাবে বিনা পারমিশনে এখানে এসেছেন কেন? কি চাই আপনার? ঠিক তখনই দেখা যায় পাশ থেকে পঙ্কজ খাসনবিশ বলতে থাকে, আমাদের আসতে কারো পারমিশন নিতে হয় না, আমরা যদি দেরি করে আসি তবে তো আমাদের দেরি হয়ে যাবে, তাই না? তখন দেখা যায় ডক্টর পঙ্কজ খাসনবিশের সাথে তর্কাতর্কি করতে থাকে আর বলতে থাকে, আপনি কে? আপনার দেরি হলে আমার কি যায় আসে? আপনি এভাবে বিনা পারমিশনে আমার চেম্বারে প্রবেশ করতে পারেন না। ঠিক তখনই বড়বাবু নিজের কার্ডটা ডক্টরকে দেখায় আর ডক্টর ভয় পেয়ে যায়। এরপরে বলতে থাকে, আপনারা কি চান? এখানে কেন এসেছেন? কি দরকার আপনাদের? তখন গীতা বলতে থাকে, আমি কি বসতে পারি? আপনি তো দেখছেন আমার শরীরটা কেমন। তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ বসুন, কেন না, বসবেন না কেন? আপনি তো অসুস্থ, বসুন, বসে কথা বলি। এরপরে গীতা বসে বলতে থাকে, আচ্ছা আপনি কি টিপ চ্যাটার্জিকে চেনেন? তখন দেখা যায় ডক্টর বলতে থাকে, টিপ চ্যাটার্জি মানে? তখন গীতা বলতে থাকে, এমনটা বলবেন না যে চেনেন না, আমাদের কাছে প্রমাণ আছে যে আপনি টিপ চ্যাটার্জিকে চেনেন, এমনকি আপনি তো প্রিয়মগদা চ্যাটার্জিকেও চেনেন, তাই না? এমন বলবেন না যে আপনি তাকেও চেনেন না, কারণ আপনি তো ওনার নার্সিংহোমেই কাজ করেন, তাই না? তখন দেখা যায় ডক্টর বলতে থাকে, না
প্রিয়মগদা চ্যাটার্জিকে আমি চিনি, কারণ আমি ওনার হসপিটালে 2-1 দিন পর পরে ওটি করতে যাই। এক্ষেত্রে আমি ওনাকে চিনি, কিন্তু টিপ চ্যাটার্জিকে, ওনাকে তো আমি চিনি না। তখন গীতা বলতে থাকে, ন্যাকামো করবেন না, আমাদের কাছে সবটা প্রমাণ আছে। আপনি টিপ চ্যাটার্জিকে চিনেন কি না আমরা কিন্তু জানি, তাই বলছি ভালোই ভালোই আমরা যা যা বলছি উত্তরটা দিয়ে দিন। এরপরে দেখা যায় ডক্টর বলতে থাকে, আপনি এসব কি বলছেন? আমি ন্যাকামো করব কেন? তখন দেখা যায় গীতা স্বস্তিকের শরীরের ছবি ডক্টরকে দেখায় আর বলতে থাকে, দেখুন তো আপনি কি এই অপারেশনটা করেছিলেন কি না? তখন দেখা যায় ডক্টর ভয় পেয়ে যায় আর কোনো উত্তর দিতে থাকে না। তখন গীতা বলতে থাকে, কি হলো, কি ভাবছেন? উত্তর দিচ্ছেন না কেন? উত্তর দিন বলছি, উত্তর দিন। তখন দেখা যায় ডক্টর বলতে থাকে, আপনারা আমাকে এভাবে চাপ সৃষ্টি করছেন কেন? আমি তো টিপ চ্যাটার্জি নামে কাউকে চিনি না, তবে আমি কেন ওনার সম্পর্কে বলবো? তখন গীতা দেখা যায় ডক্টরকে হাত জোড় করে বলতে থাকে, আপনি তো দেখছেন আমার কি অবস্থা, আমার সন্তানের কথা ভেবে না হয় আপনি মুখটা খুলে ফেলুন। ও আপনাকে আমি যার কথা বলছি উনি আর কেউ নয়, আমার হাজবেন্ড, আমার সন্তানের পিতা। আপনি যদি মুখ না খোলেন তবে অনেক বড় সমস্যা হয়ে যাবে, আর আপনি যদি মুখ খোলেন তবে এই জায়গায় অনেক জীবন বেঁচে যাবে, আর অনেক জীবনে ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। আপনি যদি বলতেন তবে ভালো হতো। তখন ডক্টর দেখা যায় বলতে থাকে, আমি কিছু জানি না, তবে আমি কিভাবে কি বলবো? তখন দেখা যায় গীতা ছবি দেখিয়ে বলতে থাকে, এই ব্যাপারে আপনি অবশ্যই জানেন, এই যে এনার ব্যাপারেও আপনি জানেন, তাই বলছি ভালোই ভালোই সবটা বলে দিন, তা না হলে কিন্তু আপনাকে আমরা থানায় তুলে নিয়ে যেতে বাধ্য হব। এরপরেও ডক্টর কিছু বলতে না চাইলে তখন বড়বাবু বলতে থাকে, আপনি কিন্তু আমাকে চিনেন না, আপনার থেকে কিভাবে কথা বের করতে হয় এটা কিন্তু আমার জানা আছে। তখন ডক্টর বলতে থাকে, কি হলো, আপনি কি আমাকে থ্রেট করছেন, ভয় দেখাচ্ছেন? এভাবে আমার নার্সিংহোমে এসে আমার চেম্বারে বসে আমাকে থ্রেট করছেন, এর পরিণাম কি হতে পারে আপনি জানেন? তখন দেখা যায় গীতা বলতে থাকে, আপনি প্লিজ শান্ত হন, আর আপনাকে যা যা বলা হচ্ছে প্লিজ সেগুলোর উত্তর দিন। আমার বাবা কি বলতেন জানেন, যে ভগবান তো আর সবার সামনে আসতে পারে না, তাই ভগবান আপনাদেরকে পাঠায় আমাদের জীবন বাঁচানোর জন্য। তাই বলছি আপনি প্লিজ আমাকে হেল্প করুন, আপনি যদি আমাকে হেল্প করেন তবে আমার অনেক বড় সাহায্য হবে, আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। তখন দেখা যায় ডক্টর বলতে থাকে, হ্যাঁ বলুন আপনার কি সাহায্য লাগবে আমি বলছি। এরপরে গীতা টিপের কথা সবটা খুলে বলে। টিপের কথা গীতা বলতে থাকে, জানেন আমার এরকম হয়েছিল, হঠাৎ করে আমার স্বাদের দিনে বড়বাবু এসে বলতে থাকে, আমার স্বামীকে নাকি শ্যুট করে গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছে। এই কথাটা শুনে আমাকে আমার শ্বশুরমশাই বাড়ি থেকে বের করে দেয়। আমার দোষ দিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলে আমি সেখান থেকে চলে আসলে আমি একজনের বাড়িতে আশ্রয় নিই, আর সেখান থেকেই আমাকে গুন্ডারা আবার মারধর করে রাস্তায় ফেলে গেলে প্রিয়মগদা চ্যাটার্জি ওনার বাড়িতে নিয়ে যায়, আর সেখানেই আমি আমার স্বামীকে দেখি টিপের সঙ্গে বিয়ে হতে। এরপরে দেখা যায় ডক্টরের সঙ্গে কথা বলে গীতা বাড়িতে ফিরে আসে। তখন মেহেক বলতে থাকে, কি বলছো গীতা বৌদি, তুমি সত্যি বলছো? তবে কি সত্যি? সবটা তো প্রমাণ হয়ে গেছে, তবে আমরা এভাবে লুকে চুরে রাখবো কেন? আমরা সবার সামনে আনি না, আমরা সবাইকে বলে দিই যে ওটাই আমাদের ছোটদা। আর কোর্টে তুমি আজকে কেসটা তুলো, কোর্টে যদি কেসটা ওঠে তবে তো প্রমাণ হয়ে যাবে যে ওটা আর কেউ নয়, আমাদের ছোটদা। তবে আমরা এভাবে কষ্ট করব কেন? আমরা নিজেদের সামনে রেখে নিজেদের ছোটদাকে ছোটদা বলে ডাকতে পারছি না, এটা যে কতটা কষ্টের তুমি বুঝতে পারবে না গীতা বৌদি। আর তোমার কষ্টটাও তো আমরা বুঝতে পারছি, 2 দিন পরে তোমার বেবি হবে, তোমার বেবি যদি জানতে পারে যে তার বাবা নেই, সে 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 তার কি অবস্থা হবে বলো তো? তখন গীতা বলতে থাকে, আমি সবার সামনে কথা দিচ্ছি আমি ওর বাবাকে ওর কাছে এনে দেব, আর এটা হচ্ছে একজন মায়ের প্রতিশ্রুতি তার সন্তানের প্রতি। এরপরে দেখা যায় অঙ্কিত বলতে থাকে, গীতা বৌদি এখন যেভাবেই হোক আমরা সবটা সবাইকে বলে দেব, আর ছোটদাকে আমরা আমাদের বাড়িতে আবার নতুন করে আগের মতো করে ফিরে নিয়ে আসব, সবার সামনে হই হাল্লার করে থাকব। তখন দেখা যায় গীতা বলতে থাকে, না এভাবে কিছু বলা যাবে না, কারণ স্বস্তিকের তো কিছুই মনে নেই, এভাবে সবটা বলে দিলে অনেক বড় গ্যাঞ্জাম হয়ে যাবে, কারণ স্বস্তিক তো এখনও টিপকেই তার ওয়াইফ বলে গণ্য করছে। তারপরে দেখা যায়
মেহেক বলতে থাকে, এটাও তো সত্যি, যদি আমরা সবটা ছোটদাকে বলে দিই ছোটদা তো কিছুই মানতে চাইবে না, তখন ওনার শরীরের উপরে আরও প্রেশার পড়ে যাবে। তখন মেহেক বলতে থাকে, গীতা বৌদি, ডক্টর কিন্তু বলেছিল যে ছোটদাকে যদি পুরনো কোনো জায়গায় নিয়ে যাওয়া হয় বা কোনো পুরনো কথা বলা হয় তবে কিন্তু ওর কিছু মনে পড়তে পারে। তাই বলছি আমরা যদি ওকে বস্তিতে নিয়ে যাই, তোমাদের বস্তি, ওখানে তো অনেক স্মৃতি আছে, ওর যদি কিছু মনে পড়ে সেখানে গেলে। তখন দেখা যায় অঙ্কিত বলতে থাকে, ঠিক বলেছো তুমি মেহেক, তুমি ঠিক বলেছো, আমরা ছোটদাকে বস্তিতেই নিয়ে যাব, ওখানে গিয়ে যদি ছোটদার কিছু মনে পড়ে। তখন গীতা বলতে থাকে, মেহেক তুমি কিন্তু একটা ভালো কথা বলেছো, আমরা ওখানেই নিয়ে যাব। এদিকে দেখা যায় আড়াল থেকে সবটা শুনতে থাকে গিনি, আর মনে মনে বলতে থাকে, যেভাবেই হোক আমি তোর সুখ নষ্ট করবই, আমি কোনোভাবেই প্রমাণ হতে দেব না যে ওটাই স্বস্তিক। আমি তোর সুখ কখনোই দেখতে পারবো না, তোর সুখ দেখলে আমার অনেক কষ্ট হয়। এরপরে দেখা যায় গিনি বলতে থাকে, যেভাবেই হোক আমি সবটা ম্যানেজ করে নেব, আমি তোকে কোনোভাবে প্রমাণ করতে দেব না যে ওটাই তোর স্বস্তিক। আমি সবার সামনে এটাই প্রমাণ করব যে ওটা সঞ্জয় টিপের স্বামী, আর তোর সামনে দিয়ে টিপ ওকে নিয়ে যাবে। এই কষ্টে তুই কুকড়ে কুকড়ে মরবি, যেমন আমি মরি আমার স্বামীর ভালোবাসা না পেয়ে, ঠিক তেমন তুইও মরবি, তুইও পাবি না তোর স্বামীর ভালোবাসা, তোকে আমি কোনোভাবে পেতে দেব না। তুই তো যেটুকু পেয়েছিস আমি তো একটুও পাইনি, শুধুমাত্র তোর কারণে, তাই আমি তোকেও পেতে দেব না, তুই টেনশন করিস না, যেভাবেই হোক তোর সুখ নষ্ট করার দায়িত্ব আমার। এই বলে গিনি সেখান থেকে চলে আসে আর কৃপানকে ফোন করে। কৃপানকে ফোন করে গিনি বলতে থাকে, তোমাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করলাম। তখন কৃপান বলতে থাকে, কি খবর, কি খবর দেবে তুমি আমাকে? তখন দেখা যায় গিনি বলতে থাকে, তোমাকে যে খবরটা আমি দেব এটা শুনে তোমারই লাভ হবে, তাই বলছি তুমি আমার কথা শোনো। তখন দেখা যায় কৃপান বলতে থাকে, আমার তো কোনো লাভ লস কিছুই নেই, যেদিন থেকে ওই গীতা এলএলবি আমার জীবনে এসেছে আমার আর আমার দিভাইয়ের জীবনটা অতিষ্ঠ করে তুলেছে। আমাদের তো হাসি হাসি বলতে কোনো কিছুই নেই, সেদিন থেকে আমাদের জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে উঠেছে। এখন আপনি কি খবর দিতে ফোন করেছেন এটা বলুন। তখন গিনি বলতে থাকে, তোমার যে জীবনটা অতিষ্ঠ করেছে তাকে তো তোমার শাস্তি দিতে হবে, তাই না? সেই জন্যই তো আমি তোমাকে ফোন করেছি একটা খবর দেওয়ার জন্য। তোমার মনে আছে তোমাকে কিভাবে এ বাড়ি থেকে ফিরে যেতে হয়েছিল? তখন কৃপান বলতে থাকে, হ্যাঁ, আমার মনে থাকবে না? আমি তো মেহেককে বিয়ে করতে গিয়েছিলাম, সেখান থেকে আমাকে যে কি অপমান সহ্য করে ফিরে আসতে হয়েছিল সেটা তো আমার সারা জীবন মনে থাকবে। শুধু কি আমার দিভাইকেও তো ফিরে আসতে হয়েছিল। ওরা যেভাবে আমার দিভাইকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল, আমরা দু ভাই বোন কখনোই এই অপমানটা ভুলবো না। এটার প্রতিশোধ আমরা নেবই, এটার শোধ আমাদের নিতেই হবে। তখন গিনি বলতে থাকে, শোনো, ওসব কথা বাদ দাও, এখন আমি কি বলি এটা শোনো। তখন কৃপান বলতে থাকে, হ্যাঁ বলুন, আপনি কি বলার জন্য ফোন দিয়েছেন আর কি খবর দিতে চান? তখন গিনি বলতে থাকে, আজকে মেহেক, অঙ্কিত ও গীতা যাচ্ছে সঞ্জয়কে নিয়ে বস্তিতে, সেখানে তুমিও চলে যাও আর গীতাকে মেরে দাও। গীতাকে মেরে তুমি তোমার প্রতিশোধ সম্পূর্ণ করো। তখন দেখা যায় ওপাশ থেকে কৃপান বলতে থাকে, ওখানে তো আর একা থাকবে না, তবে কিভাবে কি করব? তখন গিনি বলতে থাকে, একা থাকবে না তো কি হয়েছে, ওর মধ্যে দিয়েই তুমি লোক পাঠিয়ে দাও, আর এমন লোক পাঠাবে তারা যেন নিজের জীবন দিতে রাজি হয়, তাও যেন মুখ খুলতে না রাজি হয়। যদি মুখ খুলে তবে কিন্তু কেঁচো খুঁড়তে কেউটো বেরিয়ে আসবে, এটা মনে রেখো। তাই বলছি তুমি এমন কোনো লোককে পাঠাও যারা কখনোই মুখ খুলতে রাজি হবে না। তাই বলছি এটাই সুযোগ, তুমি গীতাকে শেষ করে দাও, গীতাকে শেষ করে দিয়ে তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও, আর আমিও খুশি হব এটা যদি তুমি করতে পারো। এরপরে কৃপান বলতে থাকে, আপনি টেনশন করবেন না, এই সুযোগটা তো আমাকে কাজে লাগাতেই হবে, তা না লাগালে কি আর হয় বলুন? আমাকে তো এই সুযোগটা কাজে লাগাতেই হবে। তখন দেখা যায় গিনি বলতে থাকে, হ্যাঁ সেটাই তো বলছি, এই জন্যই তো তোমাকে আমি খবরটা দিলাম যে সেখানে গীতা, মেহেক ও অঙ্কিত সঞ্জয়কে নিয়ে যাচ্ছে। এদিকটা আমি ম্যানেজ করে নিব, তুমি ওই দিকটা ম্যানেজ করে নিও। তারপরে দেখা যায় গিনি এই বলে ফোনটা কেটে দেয়। তখন কৃপান বলতে থাকে, যেভাবেই হোক আজকে আমি এই কাজটা করবই। এরপরে এদিকে দেখা যায় গিনি একা একা বসে বসে বলতে থাকে, তুই যেভাবেই হোক তোকে আমি নিজেও মারবো না, আমি ওকে দিয়ে মারাবো, ওকেই ফাঁসাবো, আর
তোর সুখও আমি হতে দেব না। এই জন্যই তো এই কাজটা করার। আমি কোনোভাবেই তোর সুখ দেখতে পারি না, আমার সহ্য হয় না, এই জন্যই তো আমি এগুলো করছি। এদিকে দেখা যায় গীতা, অঙ্কিত ও মেহেক সঞ্জয়কে নিয়ে বস্তিতে চলে আসে। ঠিক তখনই পাশ থেকে কিছু গুন্ডা এসে গীতার মাথায় আঘাত করে। তখন গীতা মাটিতে চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে। এটা দেখে চিৎকার করে কাঁদতে থাকে মেহেক ও অঙ্কিত। এরপরে গীতাকে সেখান থেকে তুলে নিয়ে হসপিটালে নিয়ে আসা হয়। তখন দেখা যায় গীতা কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। ডক্টর, আমার বেবিটার কি কোনো সমস্যা হবে? আমার বেবিটা সুস্থ থাকবে তো? তখন ডক্টর বলতে থাকে, হ্যাঁ, আপনি টেনশন করবেন না, আপনার বেবির কিছু হবে না। এদিকে দেখা যায় বাড়িতে খবর দিলে ইলিন সবার সামনে কাঁদতে থাকে আর বলতে থাকে, গীতা বৌদি বস্তিতে গিয়েছিল ছোটদাকে নিয়ে, আর সেখানেই ওর উপরে অ্যাটাক হয় আর ওকে হসপিটালে ভর্তি করা হয়। এদিকে দেখা যায় কৃপান বলতে থাকে, তো তোর আজকে শেষ দিন গীতা লেলবি, তুই তো অনেক আমাদের হয়রানি করিয়েছিস, এবার তোকে কে বাঁচায় এটাই দেখবো। এইদিকে সঞ্জয়ের সব কিছু মনে পড়ে যায় গীতার অবস্থা